বিহানের চোখ দুটি অগ্নির টুকরোর মতো হয়ে আছে, তপ্ত ভাব ঠিকরে পড়ছে যেন। জল সাজানো ওই দৃষ্টিতেই না শারহানকে বশম করে দেয়। ক্ষিপ্ত ভঙ্গিতে সে শাহানের গলা চেপে ধরে আছে। একেবারে পিষে ফেলা ভঙ্গিতে হিসিস করে জানালো, ওর দিকে চোখ তুলে তাকালে ওই চোখ উপড়ে ফেলতে আমি বিহান ভাবি না। নিজের চোখ বাঁচিয়ে রাখ বাসি স্টার্ড। শারহান গলার ব্যথায় চোখ মুখ জোড়ো করে আনি ক্লেশ কণ্ঠে বলে, ইয়ার স্যার আমায় ব্যথা পাচ্ছে ভীষণ। বিহানের কানে কোনো কথা বুঝি ঢুকছে না। কর্ণকুহরের পাতলা পর্দায় বারবার প্রতিধ্বনি হয়, শারহানের পছন্দ হয়েছে রাহাকে। সেই কথাটা শারহান ক্ষীণ গলায় বলল আবারও। বিহান গলাটা স্যার মেরে ফেলবি নাকি? দাঁত কটমট করে বিহান ছেড়ে দিল। ওর ওই তীক্ষ্ণ শকুনি দৃষ্টি দিয়ে দেখে নিল শারহানকে। একটু দূরে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও সুরক্ষার জন্যে মানুষ খুন করতেও আমার হাত কাঁপবে না। বিহানের এই কথা শুনে চমকে যায় শারহান। চোখ দুটি বড় বড় করে তাকিয়ে থাকে বিহানের দিকে। তাকে দেখতে এখন একদম স্বাভাবিক লাগছে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! মানুষ খুন করার মতো এত বড় একটা কথা বলেও সে কেমন নির্দ্বিধায় দাঁড়িয়ে আছে, যেমন মানুষ খুন করা তার দুধ ভাতের ব্যাপার। বিহানকে দেখে এবার শারহানের মনে হলো ওর যেন ঠান্ডা মাথার কোনো এক খনি। শারহান ভয়ে ভয়ে ঢোক গিলল, গলাটা শুকিয়ে গিয়েছে তার। বিহানের রুমের কাছের জগটা থেকে গ্লাসে পানি ঢেলে ডক ডক করে গিলতে লাগলো। এরপর তৃপ্তির ঢোক ফেলে আতঙ্কিত নয়নে তাকালো বিহানের দিকে। কেমন সন্দিহান গলায় প্রশ্ন করলো শান্ত স্বাভাবিক ভঙ্গিতে, ল্যাপটপে হাত চালানো বিহানের দিকে। এই ফিল্ডে কাজ করেও এমন টক্সিক তুই কবে থেকে হলি বিহান? শারহানের প্রশ্নে বিহানের হাত থেমে যায়। স্মৃতির পাতা উল্টে গমন করে সেই দিনটাই যেদিন রাহার জন্ম হয়েছে। কনকনে শীতের এক রাতে রাহা এই পৃথিবীতে এসেছে। বিহানের বয়স তখন 9 বছর। রাহা পৃথিবীতে আসার পর সে ভীষণ কৌতূহল আর আদরের সাথে রাহাকে দেখছিল। দুধের মতো দবদবে, তুলোর মতো তুলতুলে একটা ছোট্ট শরীর তখন বিহানের সামনে। মোটা ছোট্ট কম্বল দিয়ে মুড়িয়ে রেখেছে, সবাই আদর করছে। ছোট্ট বাচ্চা তার গায়ের রং আর নরম আবাহ দেখা বিহানের বড্ড লোভ হলো একবার শুয়ে দেখার, সবার মতো কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে আদর করার। বিহান সেই লোভ সামলাতে পারেনি। ভেতরের উচ্ছ্বাস আর প্রবল ভালো লাগা থেকে ছোট্ট নরম মোলায়েম শরীরটাকে সেও কোলে তুলে নিয়েছিল। বিহানের আজও মনে আছে জীবনের প্রথম এত ছোট্ট একটা বাচ্চার শরীরকে 2 হাতের আজলায় তুলে নেওয়ার সেই অনবদ্য অনুভূতি। সেই অনুভূতির রেশ বিহান আজও রন্ধ্রে রন্ধ্রে অনুভব করে। সেই মুহূর্তের কথা যতবার মনে পড়ে তার শরীর শিউরে ওঠে। সেই ভালো লাগা, নাম না জানা প্রথম অনুভূতির রেশ শিরশির করে তুলে তাকে। ওই ভালো লাগা, ভেতরের আনন্দ, সেই উচ্ছ্বাস আর উদ্দীপনা আজও বিহান ভুলতে পারে না। এই রাহা ছোট্টবেলা থেকেই বিহানকে জ্বালিয়ে আসছে, তার জীবনের সেই প্রথম দিন থেকে, যখন বিহান খুব আগ্রহ আর আনন্দ নিয়ে রাহাকে কোলে তুলে নিয়েছিল। বিহান অনুভূত হয়ে ফ্যাল করে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটার মোলায়েম মুখের দিকে তাকিয়েছিল। ও কি দেখছিল, কি ভাবছিল সে নিজেও বুঝে জানতো না। শুধু তুলতুলে শরীরটাকে আলতো করে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছিল। তার একটু পরই রাহা ওর কোলে জীবনের প্রথম হিসু করেছিল। তা দেখে বিহান হতভম্ব হয়ে গিয়েছিল। সে কি রাগ তার রাগ দেখে সবাই হেসে কুটি কুটি হয়েছিল। এতক্ষণ কোলে নেওয়ার জন্যে সে পাগল হয়েছিল। তার কোলেই রাহা প্রথম হিসু করে দিয়েছে। বিষয়টা তখন
নতুন মানুষ পৃথিবীতে আগমন করার আনন্দের সাথে বেশ উপভোগ করেছিল সবাই। বিহানের স্পষ্ট মনে আছে এই মেয়ের প্রতি তার বিরক্তির রেশ সেই প্রথম দিন থেকেই শুরু হয়েছিল। সকালে খানবাড়ির টেবিলে সবাই একসাথে নাস্তা করতে বসেছে। 3 গিন্নি সহ কাজের লোক কার কি লাগছে না লাগছে তা দেখাশোনা করছে। প্রতিদিন নাস্তা নিয়ে কারো কোনো অভিযোগ না থাকলেও একমাত্র বায়না করে রাহা। তবে আজ সে চুপচাপ খাবার খাচ্ছে। কিন্তু পাতে যেই ভয়েল ডিমটা পড়লো অমনি রাহা গাল ফুলিয়ে মাকে বলল, আম্মু আমি ডিম খাবো না। জাহানারা বেগম ইশারায় বিহানকে দেখিয়ে দিল। রাহা তাকাতেই দেখলো ধারালো নয়নে তার দিকেই তাকিয়ে আছে রাগী লোকটা। যেন ওই নজরে তাকে ফালা করে দিবে। না পারতেও রাহা মুখ গোমড়া করে দৃষ্টি নত করল। মুখে সবজি দিয়ে রুটি চিবোতে চিবোতে বিড়বিড় করছে। নিজের খাবার খেতে খেতে চোখ তুলে বিহান সেসব দেখছে। নিশ্চিত এই মেয়ে বিড়বিড় করে তাকিয়ে বকছে। কতবার এই মেয়ের অদ্ভুত বকা আড়ালে শুনেও সে সহ্য করেছে তার হিসাবও করা যাবে না। রাহার যত সব অদ্ভুত স্বভাব। ডিম পোচ খাবে তবে পোলট্রির ডিম বয়েল খাবে না। আবার হাঁসের ডিম বয়েল ঠিকই খায়, হাফ বয়েল হলে তো কথাই নেই। আনন্দের সাথে আবার গপ গপ করে গিলে। অথচ এই মেয়ের শরীরে খুব অ্যালার্জি আছে। বিয়ান সাফ সাফ করে জানিয়ে দিয়েছে ওকে যেন প্রতিদিন হাঁসের ডিম না দেওয়া হয়। তাই ওর জন্যে বাজার থেকে দেশি মুরগির ডিম আনা হয়। এতদিন যারা ডিম দিয়ে যেত তাদের নাকি খামার তুলে দিয়েছে, তাই বাসায় মুরগির ডিম আসছে না। এই জন্যে জাহানারা বেগম সুযোগ পেয়ে পোলট্রির ওই লাল ডিমই বয়েল করে দিয়েছে মেয়ের পাতে। আর যাই হোক, তিনি জানেন বিহানের সামনে এই মেয়ে বেশি তর্ক করবে না। রাহা নাক তুলে বিরক্তির সাথে এক কামড় খেয়ে রেখে দিয়েছে ডিম। এই ডিমের কুসুম তার একদমই ভালো লাগে না। তাকে এমন নাক ছিটকাতে দেখে বিহান শক্ত উঁচু গলায় বলল, পুরোটা শেষ কর। রাহা নাক মুখ কুঁচকে আদর স্বরে বলল, এই ডিম আমি খেতে পারি না। সেটা আবার কি? আপনি সব পারেন বলে সবাই যে সব পারবে এমন তো কোনো কথা না। জিদান মাঝে বলে উঠল, পারি না এই শব্দটা বাংলা অভিধানে ছিলই না ভাইয়া। ওটা নাকি তৈরি হয়েছে শুধু আমাদের রাহা না রানীর জন্যে। একথা শুনে তেতে উঠল রাহা। গাল নাক ফুলিয়ে বলল, ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া, তুমি আমায় অপমান করছো। সিসি না বনু, আমি তো শুধু বলতে চাইছি পারি না শব্দটাও তোর সামনে এসে লজ্জা পাই। রাহা কাঁদো কাঁদো মুখ নিয়ে রায়হান খানের উদ্দেশ্যে বলল, দেখেছো বড় বাবা, তোমার ছেলে কি বলছে আমায়? কিছু বলবে না নিজের ছেলেকে? ঠিক আছে বনু, সরি, এবার খা, আর হবে না। রায়হান খান ছেলেকে কড়া সুরে বলেন, আমার এই মাঠটাকে এত খ্যাপাও কেন তোমরা? বিয়ান মনোযোগ দিয়ে খেতে খেতে বলল, খেপে পাগলেরা, ও কি পাগল? ও খেপতে যাবে কেন? রাহার চোখ দুটি পানিতে টুইটু বানি হয়ে গেছে। ন্যাকা সুরে বলে, দেখেছো বড় বাবা, তোমার ছেলে আমায় পাগল বলছে। আব্বা, ওর সাথে কেন এভাবে কথা বলো? জানোই তো আমার রাহামা আমাদের আহ্লাদি। জাহানারা বেগম বলে উঠলেন, মেয়ে মানুষকে এত আহ্লাদ দেওয়া ভালো না ভাইজান, পরে সব নিয়ে ভোগান্বিত হয়। কোনো ভোগান্বিত হবে না এমন জায়গায় দেবই না। এসব কথার মানে বিহান যেন দাঁতে দাঁত চেপে হজম করছে। রায়হান খান ছেলের উদ্দেশ্যে বলেন, বিহান আব্বা, কতদিন আসো বাড়ি? আসি, খেতে খেতে জবাব দিল বিহান। পাশ থেকে সাদমান খান বললেন, হ্যাঁ সেটা কতদিনের জন্যে বাজান? বিহান রুটির টুকরোটা মুখে দিয়ে শান্ত ধাঁচে বলল, 1 মাসের ছুটিতে এসেছি। ওর এই কথা শুনে যেন মাথায় বাজ পড়ল রাহার মাথায়। আচমকা সে চেঁচিয়ে বলে উঠল, কি? ওর এমন
অকস্মাৎ চিৎকারে সবাই কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে রইল খাওয়া রেখে। রাহা তখনও বিস্ময় আতঙ্ক নিয়ে বিহান ভাইয়ের দিকে কুঁচকে তাকিয়ে আছে। মানে সে বিশ্বাসই করতে পারছে না বিহান ভাই 1 মাস বাড়ি থাকবে। তাহলে তার জীবন 1 মাসের আগেই শেষ হবে। তার নামে ইন্নালিল্লাহ পাঠ করতে হবে নিশ্চিত। সবাইকে নিজের দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে অনেকটা অস্বস্তি অনুভব করে রাহা নড়েচড়ে বসে সবাইকে বিষয়টা পরিষ্কার করার জন্যে আমতা আমতা করে আসলে আমি বিহান কপালে বাজ তুলে শঙ্খ কণ্ঠে বলল, এমনভাবে চেঁচিয়েছিস কেন? যেন আমি বাড়ি থাকবো বলে তোর মাথায় পাহাড় ঘষে পড়েছে। রাহা মনে মনে বলতে থাকে, শুধু পাহাড় নয় বলুন, পুরো পৃথিবীটাই আমার মাথার উপর আছড়ে পড়েছে। বাড়ি থাকবো শুনে চেঁচালি কেন? আমি ভূত? তো তা কেন হবে? আমি আসলে ওই আপনি তো এতদিন বাড়ি থাকে না তাই তাই আর কি অবাক হয়েছি। বিহান জবাব দিল না। কামিলি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল, সত্যি বিহান ভাই, তুমি 1 মাস বাড়ি থাকবে? খেতে খেতে স্বল্প কথাই বলে হো। রাহার ভেতর অশান্তি শুরু হলো। স্বাধীনতা হস্তক্ষেপের অশান্তি। বিহান ভাই বাড়ি থাকলে তাকে ভয়ে ভয়ে থাকতে হয়। এটা ওটা কত কিছু করা যায় না। শান্তি মতো নিঃশ্বাসও নেওয়া যায় না এই ভয়ে কখনো না জানি লোকটা কোন কারণে তাকে ঝাড়তে আসে, ধমকাতে আসে। আর ওই তীক্ষ্ণ দাঁড়ালো চাউনি বুকে কাঁপুনি ধরিয়ে দেয়, বিনা অশ্রে খান খান করে দেওয়ার মতো। রাহা ব্যাকুল ভাবে ঢোক গিলল। লঘু কণ্ঠে রাহা প্রশ্ন করলে আবারও, সত্যি বিহান ভাই, আপনি 30 দিনে 1 মাস বাড়ি থাকবেন? রাহার চোখে মুখে তখন সন্দিহানি আতঙ্ক ভাব, যেন বিহানের মুখ থেকে না শুনলে সবচেয়ে বেশি সে খুশি হয়। বিহান বাঁকা চোখে তাকালো রাহার মুখ পানে, চিকন কণ্ঠে বলল, কোনো সমস্যা? অপ্রস্তুত রাহা আমতা আমতা করল, সমস্যা হবে কেন? আপনার বাড়ি, আপনি থাকবেন। দাঁতে দাঁত চিবিয়ে লঘুর কণ্ঠে আবারও বিড়বিড় করলো, আমার কেন সমস্যা হতে যাবে? পরক্ষণে রাগ নিয়ে বলতে থাকে মনে মনে, আমার কোনো কিছুতে সমস্যা নেই, আমার জীবনটাই তো সমস্যার। তাহলে তোর চোখ মুখ এমন লাগছে কেন? যেন বাড়িতে থাকছি শুনে খুব অখুশি হচ্ছিস। আমি কি কোনোভাবে তোর অশান্তির কারণ? রাহাঠুদে বোকা বোকা হাসি ঝুলিয়ে আনে মুখে, আর জবাব না দিয়ে মাথা 2 পাশে নাড়ায়। পাশ থেকে জাহানারা বেগম বললেন, বাবা, ওর কথায় তুমি কান দিও না তো। ওর মতো পাগল ছাগল কত কিছুই বলে সারাদিন। রাহার চোখে চোখে হলো বিহানের সাথে। মায়ের কথায় লজ্জায় আর তাকিয়ে থাকার সাহস হলো না। দ্রুত নামিয়ে নিল চোখ। দুঃখের আগুনে জাহানারা বেগম আরও ঘি দিলেন, আর সেটা দাও দাও করে জ্বলতে শুরু করে দিয়েছে। বিহান খেতে খেতে শঙ্খ কণ্ঠে বলল, আমি নামক অশান্তিটাকে আস্তে ধীরে হজম করতে শিখিনি। রাহাত চোখাচোখি একবার দেখেও কিছু বলল না, মনে মনে বিড়বিড় করতে লাগলো নিজের সাথে নিজেই। রায়হান খান ছেলেকে প্রশ্ন করলেন, তোমায় এত দিনের ছুটি দিল? বিহান সঙ্গে সঙ্গে জবাব দিল, খেতে খেতে অল্প শব্দে জবাব দিল, নিয়েছি আমি। না মানে আমি বলতে চাইছি কি, এমন চাকরি যে তোমায় 1 মাসের ছুটি দিয়ে দেয়। আগেও বলেছি বাবা, সরকারি চাকরি, আমি ছুটি দেইনি, আমি নিয়েছি। রায়হান খান একটু বয়স হয়ে বললেন, বাবা, সরকারি চাকরি তো কত কিছুই আছে। আমি বলতে চাইছিলাম কোন ওনার কথা শেষ হওয়ার আগে বিহান চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আমি উঠছি মা, ঘরে 1 কাপ কফি পাঠিও। এরপর আর বিহান ওখানে দাঁড়ালো না, হন করে চলে গেল। আর ওর চলে যাওয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল খাবার টেবিলে বসে থাকা লোকজন। আজ রবিবার, সবার তারা, বাপ চাচারা নিজেদের কাজে যাবে, বাড়ির বাচ্চারা যাবে স্কুল কলেজে। জিদান আজ তারার মাঝে আছে খুব
তাকে আগে ইটভাটায় যেতে হবে, এরপর আরদের অফিসে যেতে হবে। এদিকে ড্রাইভার মকবুল কিছুদিন ছুটিতে, তাই তাকে রাহা, কামিনী, রৌশমি, স্বামী রাফিকে নামিয়ে দিয়ে নিজের কাজে যেতে হবে। স্বামী রাফি প্রায় পিঠাপিঠি বলে ওরা এই ভালো এই খারাপ, এই মিলে মাখো মাখো, তো আবার ঝগড়ায় চুলাচুলির অবস্থায়। তাই ওদের নিয়ে রশ্মি পিছনে বসেছে। রশ্মি বড় বলে দুজন ওকে মান্য করে খুব। এরপর কামিনী দ্রুত এসে জিদানের পাশের সিটে বসে পড়ল। গাড়ি স্টার্ট দাও ভাইয়া। কামিনীর কথায় বিরক্তি মুখে জিদান পাশ ফিরে তাকায়। কানা হয়েছিস? নেভাই ধরেছে তো চোখে, দেখছিস না রাহা এখনো আসেনি? কামিনী কপাল কুঁচকে বলল, রাহা কিভাবে যাবে এ গাড়িতে? জিদান পিছন ফিরে তাকালো। সত্যি পিছনে রশ্মি আর স্বামী রাফি বসায়, আরেকজন বসতে কষ্টই হবে। এমন সময় বিহানকে দেখা গেল বেসমেন্ট থেকে নিজের পছন্দের বাইক বের করতে। যেদিন বাড়ি থেকে বিদায় হলো তার আগের দিন ইয়ামাহা R50M BS7 স্পোর্ট বাইকটা কিনে এনেছিল। বাইক কিনে শুধু একবারেই একটা রেস দিয়েছিল বিহান। আজ আবারও পেছনদের কিনে রাখা কুচকুচে কালো বাইকটা বের করছে। সব সময় সব কিছুতে দেরি করে কিছু না কিছু কারণে। আজও কলেজ ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে লেট করে বের হলো বাড়ি থেকে। ততক্ষণে বিহান বাইক বেসমেন্ট থেকে বের করে নিয়েছে। জিদান গাড়ি জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, বনু গাড়িতে জায়গা নেই, তুই ভাইয়ার বাইকে করে চলে আয়। জিদানের কথা শুনে থমকে গেল রাহা। বিহানকেও কপাল কুঁচকে জিদানের দিকে তাকাতে দেখা গেল। রাহা চেঁচিয়ে বলল, কি? জিদান ঠোঁট টিপে হেসে বলল, ভাইয়ার সাথে বাইকে আসতে বলেছি, ফ্রি ফ্রি বিমানের স্বাদ পাবি। রাহা ব্যাবলার মতো একবার জিদান ভাইয়ের দিকে তো আর একবার বিহানের দিকে তাকাচ্ছে। পরক্ষণে বলল, ওই জিদান ভাই প্লিজ না, আমি বাইকে যাব না, আমায় গাড়িতে তুলো। গাড়িতে তুলবো কি করে? আমায় মাথায় সমস্যা নেই, আমি দরকার পড়লে ঝুলে যাব, তবুও ওনার সাথে বাইকে যাব না ভাইয়া প্লিজ। হোপ যা, ওখানে আমার দেরি হচ্ছে। পাসপোর্ট ভিসা ছাড়া প্লেনে ওঠার সুযোগ করে দিছি, ভালো লাগছে না তোর তাই না? জিদানের কথায় রাহা মুখটা কাদো হয়ে গেল। সে ওই খাটাস লোকের সাথে কিছুতেই যেতে চায় না। রাহার মুখ দেখে রশ্মি সহ স্বামী রাফি মুচকি মুচকি হাসছে। তবে কামিনী দ্রুত নিজের সিট বেল্টটা খুলতে খুলতে বলল, রাহা বোধ হয় ভয় পাচ্ছে, বাইকে যেতে ও গাড়িতে চলে আসুক, আমি বরং বিহান ভাইয়ের সাথে বাইকে যাই। রাহা যেই উচ্ছ্বাস প্রকাশ করবে অমনি রশ্মি ধমকে উঠল, কাউকে কোথাও যেতে হবে না, যে যেখানে আছে সেখানেই থাক, তুই বস, রাহা বাইকেই আসবে। ভাইয়া তুমি গাড়ি ছাড়ো। হাত বাড়িয়ে জিদান রাহাকে টাটা বাই বাই বলে গাড়ি টান দিল। কামিনীর মুখটা বোতা দেখে জিদান বিড়বিড় করে বলল, বাল পাকনামি করবার আহা। জিদানকে গাড়ি স্টার্ট দিতে রাহা চেঁচিয়ে উঠে, ভাইয়া নিয়ে যাও আমায়, এভাবে অবলার মতো আমাকে ফেলে যেতে পারো না তুমি। ও ভাইয়া। এতক্ষণ বাইকে বসে থেকে বিহান চুপচাপ সবটা দেখছিল। এরপর সুশালো সুরে বলল, হয়েছে, ড্রামা শেষ তোর। বিহানের কথায় রাহা কপাল কুঁচকে বিরক্তি মুখে তাকায়। নিজের বিরক্তি তিক্ত মুখ লুকানোর জন্যে হাসার চেষ্টা করেও ব্যর্থ হয়। আমতা আমতা করে বলে, আপনি চলে যান, আমি আমি না হয় বড় আব্বুকে বলবো আমাকে যেন কলেজ রেখে আসে, নয়তো রিক্সা করে চলে যেতে পারবো আমি। আমার জন্যে আপনার শুধু শুধু একটুও কষ্ট করতে হবে না বিহান ভাই। রাহা এবার হাসার চেষ্টা করলো। বিহান কুচকানো নজরে কলেজ ড্রেস পরিহিতা রাহাকে
আগাগোড়া দেখে নিল। গাড় ঘুরিয়ে বিড়বিড় করে বলল, পুরো আহ্লাদি। নিজেকে ধাতস্থ করে সময় না নিয়ে কড়া গলায় বলল, কানের নিচে 2টা খাওয়ার আগে অভিনয় ঝেড়ে উঠে যায় আয়। রাহা রাগে কটমট করতে থাকে, মনে মনে গোষ্ঠী উদ্ধার করে দেয় বিহানের ভাইয়ের। পরক্ষণে আবার ভাবে, দূর গোষ্ঠী নিয়ে কেন বলছি, ওনার গোষ্ঠীর মাঝে যে আমিও আছি। গাদির মতো নিজেকেই নিজে বকছি। উঠে আয় জলদি। রাহার ইচ্ছে হয় ছুটে ভেতরে চলে যেতে। বিরক্তিকর, আজ তার কলেজ না গেলেও ভালো হতো। ধমকের ভয়ে আর কথা বাড়ায় না সে। ইচ্ছা না থাকার পরেও তাকে পা টিপে টিপে এগিয়ে যেতে হয় বিয়ান ভাইয়ের দিকে। ওনার সাথে এক রক্তিও যেতে ইচ্ছা হচ্ছে না তার। দেখা যাবে খাটাসটা মাঝ রাস্তায় বাইক থামিয়ে তাকে ধমকে বলে উঠবে, এক্ষুনি নেমে যা আমার বাইক থেকে। গল্প ক্যাপ্টেন বিহান আলবিদ। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।